বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। সময় এমনই একটা জিনিস যেটাকে পৃথিবীর কোনো শক্তি দ্বারা পরাস্ত করা যায় না। কোনো বজ্র কঠিন বাঁধনে একে বেঁধে রাখা সম্ভব না। সময় নদীর স্রোতের মতো গতিশীল, প্রবাহমান। সময় বাতাসের মতো। সময় হাতের মুঠোয় ধরে থাকা বালির মতো। কখন যে তোমার অজান্তেই আঙুলের ফাঁক দিয়ে গলে তোমার চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিঃশব্দে পেরিয়ে যাবে, তুমি টেরও পাবে না। সেই কারণেই হয়তো সাধু ব্যক্তিরা বলে, সময় থাকতে সময়ের মর্ম বুঝতে হয়। পেরিয়ে যাওয়া সময় কখনো আর এক জীবনে ফিরে আসে না। ওদের বিয়ের পর পেরিয়ে গেছে তিনটে মাস। তৃষার শুকনো মুখটা দেখলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে সুরজিৎ বাবু আর অর্চনা দেবীর। এখন অনুভব করেন তারা, যেদের বসে বিয়েটা না দিলেই হয়তো ভালো হতো। তাদের প্রাণোচ্ছল চঞ্চল হাসি খুশি মেয়েটা যেন কোথাও হারিয়ে গেছে। বিগত 3 মাসে একবারও তার হাসি মুখটা দেখেছে কিনা সন্দেহ হয় সুরজিৎ বাবু। ওদিকে সেনগুপ্ত দম্পতিরও একই মত। তবে কি তারা জেদের বসে ছেলে মেয়ে দুটোরই জীবন নষ্ট করে দিল? অভিক্ত ফিরেও তাকায় না তৃষার দিকে। বিয়ের পর যেন দুজনের মধ্যে সম্পর্কটা আগের থেকে বেশি বিষাক্ত হয়ে উঠেছে। কেউ কারোর সাথে কথা বলে না প্রয়োজন ছাড়া, এক ঘরে থাকে না পর্যন্ত। অভিকের কড়া হুকুম, বেশি জোরজেদ করলে বাড়ি ছেড়ে চলে যাবে। ওকে যেন ওর মতোই থাকতে দেওয়া হয়। একমাত্র ছেলের খুশির জন্য আর বেশি কিছু বলেনি সেনগুপ্ত দম্পতি। ভেবেছে একদিন না একদিন ঠিকই দুজনের মধ্যে ভালো সম্পর্ক হবে। কিন্তু দিন যায়, মাস যায়, বয়ে যায় সময়। অভিকের ব্যবহারে কোনো পরিবর্তন আসে না তৃষার প্রতি, বরং তৃষা আগের থেকে যেন আরো বেশি যত্নশীল হয়েছে অভিকের প্রতি। ঝগড়া তো দূরের কথা, অভিকের সব ব্যাপারেই হ্যাঁ ছাড়া না কখনো বলে না। তৃষা যেন অনেক বেশি শান্ত আর স্নিগ্ধ হয়ে গেছে এই 3 মাসে। নিজেকে খুব বেশি অপরাধী মনে হয় অভিকের বাবা সুবিমল বাবু। তৃষার নিজের প্রতি রাগ হয় এটা ভেবে যে দুটো ভালোবাসার মানুষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঢুকে পড়েছে, আর এই অবাঞ্ছিত অনধিকার প্রবেশের ফলে আজ ওদের দুজনের এত সুন্দর বন্ধুত্বের সম্পর্কটাও চিরতরে নষ্ট হয়ে গেল। বাবা মার ওপরও কম অভিমান হয় না তৃষার। এত করে বোঝানো সত্ত্বেও কেউ ওর কোনো কথা শুনল না। সারাটা জীবন এইভাবে নিজের সব থেকে প্রিয় মানুষটার ঘৃণা সহ্য করে বেঁচে থাকা যে কত বড় শাস্তি সেটা কেউ বুঝবে না। आँख है भरी भरी और तुम मुस्कुराने की बात करते हो। आँख है भरी भरी और तुम मुस्कुराने की बात करते हो। जिंदगी खफा खफा और तुम दिल लगाने की बात करते हो। आँख है भरी भरी और तुम मुस्कुराने की बात करते हो। কালো মেঘে ছেয়ে আছে ঈশানকোণ। ঝোড়ো হাওয়ার তীব্রতায় দক্ষিণ খোলা বারান্দার সীমারেখা পেরিয়ে ছিন্নমূল শুকনো খড়কুটো উন্মাদের মতো প্রবেশ করেছে ঘরে। এলোমেলো হাওয়ার দাপটে নিতম্ব বিস্তৃত একরাশ কালো মেঘের মতো এলো চুল নষ্ট করেছে তার পরিপাটি। দক্ষিণ খোলা বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দূর দিগন্তে ঘনিয়ে ওঠা কালবৈশাখীর কালো মেঘের দিকে তাকিয়ে গান গাইছিল তৃষা। চোখের সীমারেখা পেরিয়ে যন্ত্রণার দানাগুলো নির্গত হয়ে কখন যে ভিজিয়ে দিচ্ছে ওর বুকের কাপড় সে খেয়াল নেই মেয়েটার। খাওয়া দাওয়ায় অনিয়ম, ঘুমের সাথে শত্রুতা শরীরটাকে করেছে শীর্ণ জীর্ণ লাবণ্যহীন। চোখের নিচে জমেছে মোটা কালির স্তর।
খুব রাগ হয় নিজের ওপরও। খুব কি দরকার ছিল বিয়ে করার? কেন? একা কি বাঁচা যায় না পৃথিবীতে? নিজের মতো জীবনটা তো কাটানো যেত। অভিকের প্রতি একতরফা ভালোবাসা বুকে আগলে একটা জীবন কাটিয়ে দিতে পারতো না সে? বিয়েটা না হলে বোধহয় জীবনটা এত বেশি দুর্বিষহ হয়ে পড়তো না আজ। অভিকের জীবনে পরিবর্তন খুব কমই হয়েছে। শুধুমাত্র বাড়িতেই তার যত সমস্যা। বাইরের জীবন ভালোই উপভোগ করে সে। প্রায় দেখা করে শ্রেয়ার সাথে। হ্যাঁ, সেক্ষেত্রে ছন্দপতন হয়েছে ওদের সম্পর্কের, এটা ঠিকই। ক্রমাগত মানসিকভাবে ব্ল্যাকমেল করে সম্পর্কটা এখনো ছেঁড়া তারের মতন আটকে রেখেছে শ্রেয়া। আর সেই কারণেই শাখের করাতে আটকে পড়েছে অভিক। না পারছে ফেলতে, না পারছে গিলতে। দেখা করলেও পরে আত্মগ্লানিতে ভোগে অভিক। নিজেকে মাঝে মাঝে ধিক্কার দেয়। তৃষার মুখের দিকে তাকানো যায় না আজকাল। কি হাল করেছে মেয়েটা নিজে, তবুও সাহস করে যেতে পারে না সমস্ত দ্বিধা কাটিয়ে ওর কাছে। কোথাও যেন একটা অভিমানের পাঁচিল এসে অন্তরায় হয়ে দাঁড়ায় অভিকের মনে। বিশ্বাসঘাতকতার অভিমান। খুব ইচ্ছা করে তৃষাকে বুকে জড়িয়ে ধরতে আগের মতো। রাগ করে না খেয়ে বসে থাকলে আগের মতো কান ধরে ক্ষমা চেয়ে নিজের হাতে খাইয়ে দিতে, কিন্তু পারে না অভি। এগোতে পারে না। ওর ভেতরের না বোধক সত্তাটা জোর করে এড়িয়ে যায়। আছে তো বাবা মা, ঠিক মানিয়ে নেবে এই ভরসায়। বাবা মায়ের সাথে অশান্তি কম হয়নি অভিকে। তৃষার প্রতি অবহেলা সুবিমল বাবু, অমৃতা দেবী মেনে নিতে পারেন না। অনেক করে বুঝিয়েও কাজ হয়নি কিছুই। অমৃতা দেবী একদিন অভিককে বললেন, দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে একদিন দাঁত যখন চিরতরে পড়ে যাবে তখন তাকে হারানোর মূল্যটা বুঝবি তুই। চোখের সামনে ভালোবাসা পায়ের কাছে ছড়িয়ে পড়ে আছে তো, ওই জন্য মূল্য দিচ্ছিস না। যেদিন সত্যি ভালোবাসা তোকে ত্যাগ করবে সেদিন বুঝবি তুই কি হারিয়েছিস। অভিক আক্রোশে ফেটে পড়ে ওর মার উপর। এই সমস্ত যা হচ্ছে তার জন্য তোমরা দায়ী। আমাদের দুজনের জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য শুধুমাত্র তোমরা 4 জন দায়ী। আমি অনেক করে বুঝিয়েছিলাম তোমাদের আমি শ্রেয়াকে ভালোবাসি, তোমরা কেউ আমার কথা শোনোনি। জোর করে তৃষাকে আমার গলায় ঝুলিয়েছ। এবার তোমরাই সামলাও, আমাকে বলে কোনো লাভ নেই। তৃষা সিঁড়ির পাশে দরজার আড়ালে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়েছিল অভিকের জন্য। কথাটা সবটাই শুনেছে সে। অভিকের চোখ হঠাৎ পর্দার আড়ালের নিচে একজোড়া পায়ের দিকে যাওয়ায় প্রসঙ্গ পরিবর্তন করতে বলল, আমায় একটু বেরোতে হবে, রাতে ডিনার করে ফিরবো, আমার জন্য অপেক্ষা করবে না। চুলটা পরিপাটি করে হাতে ঘড়িটা পড়তে পড়তে প্রবেশ দরজার পাশ কাটিয়ে তৃষাকে না দেখার ভান করে বেরিয়ে যায় অভি। সজল চোখে হাতের কাপ হাতে নিয়েই রান্নাঘরে ফিরে আসে তৃষা। দেখ তৃষু, তুই এইভাবে জীবনটা নষ্ট করিস না। গানটা আবার শুরু কর। আমি তোর গান গাওয়াতে কোনো আপত্তি করব না। তুই সত্যিই খুব ভালো গান গাস, সেটা তো আমি ছোট থেকেই জানি। কেন চুপচাপ বসে আছিস? তোর সাধনাটাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করছিস না? প্লিজ, তুই তো জানিস আমি নিরুপায়। তোকে এত কিছু কনফেস করতে হবে না অভি, আমি সবটাই জানি। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। দেখ কি হাল বানিয়েছিস নিজের। এইরকম ভাবে চলতে পারে না। জীবন অনেকটা বাকি। তুই যদি আজকে গান নিয়ে এগিয়ে গিয়ে কোনো একটা বড় জায়গায় পৌঁছাতে পারিস, আমি সত্যিই খুব খুশি হব। আর আমারও নিজের প্রতি এই গিল্টি ফিলটা একটু হলেও কমবে। প্লিজ আমার কথাটা শোন, গানটা শুরু কর তৃষু। তৃষাকে এই রকম অবস্থায় দেখতে দেখতে অভিক এক সময় হাঁপিয়ে ওঠে। আর যাই হোক, ছেলেবেলার বন্ধুত্বের খাতিরে অন্তত মেয়েটাকে এইভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবে না ও। এখন অভিক অনেকটাই বোঝে তৃষাকে। ও হয়তো নিরুপায় ছিল, ও তো শুনে দেখারও প্রয়োজন মনে করেনি সেই সময়। আজকাল টুকটাক কথা হয় দুজনের মধ্যে। সম্পর্কের মধ্যে একটু স্বাভাবিকতা না আসলে যে এক ছাদের তলায় থাকা সম্ভব হয় না। তৃষার গানের গলা আর প্রতিভা নিয়ে প্রশ্ন তোলার মতন ক্ষমতা বোধ হয় কারণ নেই, আর সেটা খুব ভালো করেই জানে অভিক। অভিকের বাবা আর মা অনেক করে হায়ার স্টাডিজের জন্য বলেছিল তৃষাকে, কিন্তু তৃষা রাজি হয়নি।
জীবনটাই যেখানে নিরর্থক সেখানে নতুন করে আবার গোছাতে ইচ্ছা করেনি ওর। আর তাছাড়া সবার প্রতি একটা চাপা অভিমান জন্মেছে ওনার মনে, যেটা কাউকে প্রকাশ করতে পারে না ও। নিজের ভাবনায় বুঁদ হয়ে থাকে সারাটা দিন। খাওয়া দাওয়া ঘুমের অস্তিত্ব সবই খুব স্বল্প পরিমাণে হয়ে এসেছে। তৃষার এই অবস্থার জন্য নিজেকেই আজকাল দায়ী মনে হয় অভিকের। ভালোবাসা নাই থাকতে পারে, কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা তো ওদের মধ্যে মিথ্যে ছিল না। অন্তত সেটার খাতিরে মেয়েটার সাথে সৌজন্যমূলক ব্যবহার তো করতে পারে। আজকাল আর গান গায় না তৃষা। একসময় এই গানই ওর প্রাণ ছিল। সেই গানই যদি ওকে আবার ফিরিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তৃষা। অন্তত কিছুটা একটা নিয়ে বাঁচতে হবে ওকে। সেই কথা চিন্তা করেই অভিক তৃষাকে আবার গানটা শুরু করার জন্য অনুরোধ করে। ঠিকই বলেছিস, আমিও কিছুদিন ধরে তাই ভাবছিলাম, কোনো একটা কিছু তো আঁকড়ে ধরে বাঁচতে হবে। গানটা শুরু করব, ওটা আমার ভালোবাসার জিনিস। উদাস গলায় বলে তৃষা। দ্যাটস লাইক আ গুড গার্ল। আচ্ছা অভিক, তুই এখনো আমায় নিয়ে ভাবিস, তাই না? চোখের দিকে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করে তৃষা। কথাটা শোনা মাত্র অভিক থতমত খেয়ে যায়। কি বলবে এর উত্তরে বুঝে উঠতে পারে না। তৃষার কৌতূহলী চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে নজরটা সরিয়ে নেয়, যেন নিজেকে লুকাতে চায় অভিক ওর থেকে। এত সরল, এত নিষ্পাপ, কিন্তু এত তীক্ষ্ণ সে দৃষ্টি যে বুকের চামড়া ভেদ করে অভিকের হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন, প্রতিটি শিরা উপশিরা, প্রতিটি রক্তকণিকা যেন অবলীলায় দেখে ফেলতে পারে তৃষা। কিসের থেকে পালাতে চাই অভিক নিজেও বুঝতে পারে না। কেন বারবার তৃষার কাছে আসলে দুর্বল হয়ে পড়েও প্রাণপণে চেষ্টা করে নিজেকে সংযত করার, পারে না। অপরাধবোধ সেটা তো আছেই, তার সাথে মিশে আছে একটা আলাদা অনুভূতি। অভিকের ভয় হয় সেটাকে প্রশ্রয় দিলে কেন জানে না মনে হয় জীবনটা ওলটপালট হয়ে যাবে। কিন্তু কতদিন পালিয়ে বেড়ানো সম্ভব? মাঝে মাঝে নিজের ওপরই বিরক্তি এসে যায়। কি করছে, কেন করছে এই রকম একটা জীবনের মানে কি? কেন পুরনো সবকিছু ঝেড়ে ফেলে নতুন করে জীবনটাকে শুরু করতে পারছে না? অনেক সময় মনে হয় তৃষার প্রতি সত্যিই খুব অন্যায় করে ফেলছে। পরক্ষণেই মস্তিষ্ক চাবুক হাতে শাসন করে বলে, তাহলে শ্রেয়ার কি দোষ করলো? 5টা বছর ধরে কেন ওর মন নিয়ে খেলা করলো? ও তো যেচে কাছে আসেনি, তাহলে ওকে কিসের শাস্তি দেওয়া? বিবেক দংশন যে কত বড় যন্ত্রণা সেটা একমাত্র বিবেকবান মানুষই বোঝে। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে। তৃষাকে এইভাবে কষ্ট পেতে দেখে ধীরে ধীরে যেন মনের কোনায় কোথাও একটা চাপা যন্ত্রণা অভিকের পুরো সত্তাটাকে গ্রাস করতে থাকে। বিয়ের পর সব স্ত্রী চায় স্বামীর ভালোবাসা, যত্ন, আদর। সব মেয়েদের স্বপ্ন থাকে স্বামী সন্তান নিয়ে সুখের সংসার। তার কোনোটাই বিয়ের এতগুলো দিন পরেও দিতে না পেরে অপরাধবোধ না চাইতেও আসে অভিকের মনে। জোর করে নিজেকে শক্ত করে রাখার কঠিন প্রয়াস বন্ধ ঘরে অন্ধকারে চোখের জল হয়ে বেরিয়ে আসে মাঝে মাঝে। ছোট থেকেই তৃষা খুব বাচ্চা ভালোবাসে। আশেপাশে পাড়া প্রতিবেশীর ঘরে নতুন অতিথি আসলেই সেই সমস্ত বাচ্চাদেরকে নিজের কাছে নিয়ে এসে তাদেরকে মায়ের মতন যত্ন করত। তাদের মায়ের থেকেও যেন গুরু দায়িত্ব ওর। এতটা যত্নশীল ছিল তৃষা বাচ্চাদের প্রতি। মাঝে মাঝে ইয়ার্কি করে অভিক তৃষাকে মাদার টেরিজা বলে ডাকত। মজা করে বলতো, পরের বাচ্চাকে এত যত্ন করিস, যেদিন নিজের হবে সেদিন কি করবি? তৃষা মুখ বেঁকিয়ে বলতো, আমি বিয়েই করব না কখনো। ওর সেই স্বপ্নটাও হয়তো এ জীবনে কোনো দিনই পূরণ করতে পারবে না অভিক। তৃষাকে শুধু কষ্টই দিয়ে গেল। এখন তো বন্ধুত্বটাও আর নেই বললেই চলে। সেই সহজ সরল সম্পর্কটার ওপর কঠিন একটা ধূসর ধুলোর আস্তরণ পড়ে গেছে। অদ্ভুতভাবে দুজন দুজনের সামনাসামনি আসলেও কেমন যেন একটা সংকোচ কাজ করে ওদের মধ্যে। আগের মতন স্বতঃস্ফূর্ত ভাবটা কোথাও যেন হারিয়ে গেছে।
এক রবিবার বাড়িতেই ছিল অভিক। তৃষা এখন আর সচরাচর ওর সামনে আসে না। খুব দরকার না পড়লে বিরক্ত করে না ওকে। ও যে নিজের মধ্যেই আত্মগ্লানিতে ভোগে সেটা এখন বোঝে অভিক। প্রথম দিকে অবিশ্বাস করলেও ধীরে ধীরে বুঝতে পারে এই বিয়েটা ওর কাছে যতটা অপ্রত্যাশিত ছিল তৃষার কাছেও তেমন। সেদিন দুপুরবেলা কিছু একটা বিষয়ে কথা বলতে তৃষার ঘরে গিয়েছিল অভিক। বিয়ের আগে কোনোদিনই ও বাড়িতে থাকতেও তৃষার ঘরে ঢোকার জন্য অনুমতি প্রয়োজন পড়েনি অভিকের। চিরাচরিত স্বভাববশতই ভেজানো দরজা নির্দ্বিধায় খুলে ভেতরে ঢুকতেই স্তব্ধ হয়ে যায় অভিক। একটা ঠান্ডা স্রোত বয়ে যায় শিরদাঁড়া বেয়ে। আজকাল বড় উদাসীন হয়ে পড়েছে তৃষা। আশেপাশে ঘটে যাওয়া অনেক কিছুই বেহুশে পেরিয়ে যায়, বুঝে উঠতে পারে না ওর বেখেয়ালি নেই। ছোট ছোট জিনিস ঘটে গেলেও ওর খেয়ালে আসে না সেই সব। নিজের খেয়ালেই যেন নিজের মধ্যেই সবসময় কিছু একটা খুঁজে বেড়ায়। ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছে সদ্য স্নাতা তৃষা। ওর ভিজে লম্বা চুলগুলো পিঠের ওপর থেকে ছড়িয়ে কাঁধের এক পাশ দিয়ে সামনে ফেলে রাখা। পরনে গাঢ় নীল রঙের পেটিকোট। আয়নার দিকে ফিরে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নার দিকে চোখ নেই। একটা কালো অন্তর্বাসের হুক লাগাতে ব্যস্ত ওর হাত দুটো। বেখেয়ালি নজরে বিরক্তির ছাপ। শত চেষ্টা করেও উন্মুক্ত পিঠে কিছুতেই অন্তর্বাসের হুক লাগাতে সমর্থ হচ্ছে না ওর ভিজে হাত দুটো। অর্ধস্নিগ্ধ শরীরে বিন্দু বিন্দু জলরাশি ধীরে ধীরে গড়িয়ে পড়ছে পিঠ থেকে কোমরের দিকে। কোমরের ডান দিক ঘেঁষে একটা কালো তিল নিজের অস্তিত্ব প্রকট হয়ে জানান দিচ্ছে। অভিকের চোখের সামনে তৃষার উন্মুক্ত পিঠ থাকলেও আয়নার ওর প্রতিচ্ছবি সম্পূর্ণ দৃশ্যমান। কালো অন্তর্বাসের আড়াল দিয়ে প্রকট হয়ে আছে সৌডল স্তন যুগলের সুগভীর স্তন বিভাজিকা। ডান স্তনের কোণে গাঢ় লাল রঙের একটি তিল শোভা বর্ষণ করছে। ভিজে চুল লেপ্টে আছে উন্মুক্ত মেদহীন পেটে। তারই আড়ালে উকি দিচ্ছে সুগভীর নাভিমূল। নিমিষের মধ্যে বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে যায় অভিকের শিরায় শিরায়। শত চেষ্টা করেও অবাধ্য চোখের দৃষ্টি সরাতে পারে না তৃষার দিক থেকে। তড়িৎ গতিতে শরীরের রক্তকণিকা ছুটতে থাকে ধমনী থেকে ধমনী। তৃষাকে এই রূপে প্রথম দেখেছে অভিক। কবে মেয়েটা এত বড় হয়ে গেল ভাবতেই অবাক লাগছে ও। সেই ছোট থেকে ওরা চেনে একে অপরকে। কবে সময়ের চাকায় ভর করে শৈশব কৌশল পার করে মেয়েটা যৌবনে এসে দাঁড়িয়েছে খেয়ালি করেনি এতকাল। এত মোহময়ী, এত মায়াবিনী কবে হয়ে গেল ওর সেই ছোট্ট তৃষা। সিক্ত তৃষার মহমারী চোখ ঝলসানোর রূপ অভিকের সুপ্ত পুরুষালী সত্তাটাকে জাগিয়ে তোলে। মুহূর্তের মধ্যে নিজেকে সংযত করে মুখ ঘুরিয়ে দ্রুত বেরিয়ে আসে ঘর থেকে। বেখেয়ালি তৃষা খেয়াল করে না অভিকের উপস্থিতি। সেদিন রাতে ঘুমোতে পারেনি অভিক। বারবার তৃষার অর্ধসিক্ত অর্ধ উন্মুক্ত শরীর চোখের সামনে ভেসে উঠছিল। এমন অনুভূতি গত 5 বছরের সম্পর্কে শ্রেয়ার প্রতিও হয়নি কখনো। ও মনে মনে ভাবে, আচ্ছা আমি তো তৃষাকে ভালোবাসি না, বন্ধু মনে করি। কখনো ওর প্রতি আলাদা করে কোনো বিশেষ আবেগ অনুভব হয়নি আজ পর্যন্ত। তাহলে ওকে ওই অবস্থায় দেখে আমার শরীর সাড়া দিল কেন? কেন মনে হচ্ছিল সমস্ত সরঞ্জাম ছিন্ন করে স্বামী হওয়ার অধিকার আদায় করতে? আচ্ছা শ্রেয়াকে নিয়ে তো কখনো এরকম কোনো অনুভূতি আমার মনে জাগেনি। দৈহিকভাবে মিলিত না হলেও শারীরিক ঘনিষ্ঠতা হয়নি তা তো নয়, তবে এত আকর্ষণ আগে কেন অনুভব হয়নি আমার কখনো? তবে কি না না, ছি ছি, এসব আমি কি ভাবছি? তৃষা আমার বন্ধু, ওর প্রতি এইসব ভাবাও ভুল। শ্রেয়ার প্রতি আরো বেশি অন্যায় করছি। সেই রাতেই শোয়ার ঘর লাগোয়া স্নান ঘরে গিয়ে শাওয়ারের শীতল জলধারায় নিজেকে সিক্ত করে নিজেকে শান্ত করে অভিক। কেটে গেছে বিয়ের 7টা মাস। তৃষা অভিকের কথা রেখেছে, সর্বোপরি নিজের কথা রেখেছে। নিজের মতো করে গানটা নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা ওকে ব্যর্থ করেনি।
খুব বড় না হলেও এই প্রতিযোগিতার দুনিয়ায় নিজের জন্য একটা ছোট্ট জায়গা করে নিতে পেরেছে নিজের ক্ষমতায়। মোটামুটি খুব বড় না হলেও বেশ নাম হয়েছে। রুদ্র সাহায্য করতে চাইলেও সেটা গ্রহণ করেনি তৃষা। পুরনো কলেজ ইউনিয়নের বন্ধুরা মিলে ইউনিয়নের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুরনো বেশ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে। সেখানে নিমন্ত্রিত হয়েছে তৃষা, অভিক, শ্রেয়া, রুদ্র আরও সকলে। রুদ্র সেই সময় অভিকের থেকে 1 বছরের জুনিয়র থাকলেও ইউনিয়নের সক্রিয় সদস্য ছিল, তাই সেও নিমন্ত্রিত। তাছাড়াও রুদ্র এখন নামকরা সিঙ্গার, সেই সুবাদে তাকে আলাদাভাবে আমন্ত্রণ করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে পৌঁছাতেই অভিকের বন্ধু বান্ধবীদের অনেকেই অবাক হয় তৃষা আর অভিককে বিবাহিত দেখে, কারণ সকলেরই জানা অভিক শ্রেয়া একে অপরকে ভালোবাসত। হঠাৎ করে তৃষার সাথে বিয়েটা সকলেরই কৌতূহল বাড়িয়ে তোলে। অনেকেই ঠাট্টা করে বলে, কিরে অভিক, তৃষা গায়িকা হয়ে গেল বলে শ্রেয়াকে ছেড়ে তৃষাকে বিয়ে করে নিলি? শ্রেয়ার মুখ ছোট হয়ে যায়। সকলের উদ্দেশ্যে কিছু বলতে গেলে অভিক থামায় ওকে। এক কোণে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে তৃষা। যখন থেকে রিইউনিয়ন অনুষ্ঠানে এসেছে, শ্রেয়া অভিককে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। আর মাত্র 5টা মাস দেখতে দেখতে পেরিয়ে যাবে, এই অলীক কল্পনায় নিজেকে সান্ত্বনা দিয়ে রাখে শ্রেয়া। অভিক ওর নিজের সম্পত্তি, এটা মনে প্রাণে বিশ্বাস করে শ্রেয়া। সকলের কথা আর টিপ্পণীতে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে ওর মুখের অভিব্যক্তি। সকলের আড়ালে তৃষার দিকে সরে এসে দাঁতে দাঁত চেপে মৃদু গলায় বলল, বেশ তো আছিস? ঠিক জবরদস্তি চিটিংবাজি করে অভিককে বিয়ে করলি বল? তোর যখন মনে মনে এটাই ছিল, তাহলে তখন এত নাটক করতে কেন বন্ধু বন্ধু করতিস? আমার আর অভিজ্ঞানের জীবনটা নষ্ট করে দিয়ে বেশ ভালোই আছিস দেখছি। এখন তো আবার গায়িকাও হয়ে গেছিস, তোরই তো দিন। তবে অন্যের সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হওয়ার চেষ্টা করলে আদৌ কি সুখী হওয়া যায় তৃষা? ভেবে দেখিস। তৃষা মৃদু হেসে বলে, সুখ কাকে বলে শ্রেয়াদি? যার সাথে বিয়ে করে 7 পাক ঘুরে, যার নামে সিঁদুর পরে এক ছাদের তলায় থেকেও 1000 মাইলের দূরত্ব দুজনের মধ্যে থাকে, তাকে সুখ বলে বুঝি? দুজন চির পরিচিত মানুষ অপরিচিত ব্যক্তির মতন জীবন কাটানোকে তুমি সুখী দাম্পত্য বলো? তৃষা উদাস চোখে দূরে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মেতে থাকা অভিকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমার অভিক তোমারই আছে। জোর করে কোনো সম্পর্ক চাপিয়ে দিলেই কারোর মনের ওপর চেপে বসা যায় না শ্রেয়াদি। কথাটা বলে তৃষা শ্রেয়ার সামনে থেকে অন্যদিকে চলে যায়। তবে কথাটা শুনে শ্রেয়ার মনটা হঠাৎ খারাপ হয়ে যায়। কেমন আছো তৃষা? রুদ্র, তুমি কেমন আছো? কতদিন পর তোমায় দেখলাম। আমি ভালো আছি, থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য, হাসি মুখে বলল রুদ্র। কোন কথা? এই যে গানটা না ছেড়ে তুমি সেটা নিয়ে যে এতটা এগিয়েছো, সেটার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আমি তোমার সবকটা ইভেন্টই দেখি, খুব গর্ব হয় তোমার জন্য। তৃষা মৃদু হেসে বলে, কথা তো রাখতেই হতো, আমার বন্ধুর রিকোয়েস্ট। দৃষ্টিটা ঘুরে যায় আবার অভিকের উপর। এই ডিসিশনটা সত্যিই তুমি খুব ভালো নিয়েছো। আচ্ছা, তোমার দাম্পত্য জীবন কেমন চলছে? কিছু সুরাহা হলো? অভিজ্ঞানটা কি একটুও পাল্টেছে? রুদ্রর দৃষ্টিও তৃষার মতো অভিক আর শ্রেয়ার দিকে ঘুরে যায়। তৃষা সেই দিক থেকে চোখ সরিয়ে রুদ্রর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, সংসার সবার কপালে হয় না রুদ্র। কিছু কিছু সিদ্ধান্ত অনেকের খুশির জন্য নিতে হয়। বাবা মায়ের ঋণ তো আর শোধ করা যায় না, তাদের ইচ্ছার মর্যাদা দিয়ে অন্তত কিছুটা লাঘব করা যায়। ছাড়ো আমার কথা, তুমি কেমন আছো? দিনে দিনে তোমার নাম আরো ছড়িয়ে পড়েছে। তোমার মরিচিকা অ্যালবামটা তো দারুণ সাড়া ফেলেছে। আমি ভীষণ ভীষণ খুশি তোমার জন্য। তুমি যতগুলো কনসার্ট করেছো তারপর আমি সবকটা দেখেছি। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। অ্যালবামের গানগুলো শুনেছো? কিছু বুঝেছো? রুদ্র চোখের আকুলতা ভরা দৃষ্টি তৃষাকে অস্বস্তিতে ফেলে দেয়। ওর ঠোঁটের কোণার হাসিটা ম্লান হয়ে আসে। মৃদু হেসে বলে, জীবনটাকে এবার বাঁধার চেষ্টা করো, সংসারী হও রুদ্র। রুদ্রের ঠোঁটের কোণাতেও একটা ম্লান হাসির রেখা ফুটে ওঠে।
তিশার অভিব্যক্তি দেখে। দীর্ঘশ্বাস ফেলে তিশার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ওর চোখে চোখ রেখে ধীরে বলে, সংসারই তো হতে চেয়েছিলাম, এই হাতটা সারা জীবন ধরবো বলে তুমিই তো আমায় ফিরিয়ে দিলে। আর একবার কি ভেবে দেখা যায় না তৃষা, আমার কোনো এক্সপেকটেশন নেই তোমার কাছ থেকে, শুধু আমার জীবনে এসো, সারা জীবন বন্ধু হয়ে থাকবো, কথা দিচ্ছি। তোমার কাছ থেকে কখনো ভালোবাসার অধিকার দাবি করব না। সবার খুশির মর্যাদা দিতে গিয়ে তোমার জীবনটা যে শূন্য হয়ে গেল তৃষা। তোমারও তো ভালো থাকার অধিকার, হাসি খুশি থাকার অধিকার আছে, তাই নয় কি? একটাই তো জীবন, একবার চলে গেলে আর ফিরে পাবে? তৃষা নিজের হাতটা ধীরে রুদ্রের হাত থেকে ছাড়িয়ে নিয়ে হাসি মুখে বলে, এটা হয় না রুদ্র, শূন্য আমরা সবাই, যে যার মতো করে। আমার জীবন বিনার তার যে অভিকের সাথে এ জন্মের জন্য বাধা পড়ে গেছে, কি করি বলো তো? শত চেষ্টা করেও যে ওর থেকে নিজের মনটাকে তুলে নিতে পারি না। ও যে আমার রক্তে মিশে গেছে, অভিকের থেকে ছিন্ন হয়ে গেলে আমার বেঁচে থাকার অর্থই যে হারিয়ে যাবে। আমি ওর কাছে আছি, ওর সাথে আছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। এইভাবে না তুমি কোনোদিন সুখী হবে না অভিজ্ঞতা, কোনো দিন সুখী হবে, বরঞ্চ কেন ছেড়ে দিচ্ছ না ওদেরকে ওদের মতো? রুদ্রর গলায় প্রতিবাদের সুর। তৃষার বুকটা মুচড়ে ওঠে, মনে মনে আর্তনাদ করে ওঠে, ছেড়ে দেব? 1 বছর হতে গেল, এতদিনে বুঝি তোমার বাবা মাদের টনক নড়ে নিয়ে অসুখী দম্পতি চোখের সামনে দেখে? কি চায় তারা? তুমি কি চাও? এইভাবে একটা ভঙ্গুর সম্পর্ককে জোড়াতালি দিয়ে মনের বিরুদ্ধে আটকে রেখে কেউ কখনো সুখী হতে পারবে? এই একটা ভুল ডিসিশনের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে যাচ্ছে তুমি জানো? প্রতিবাদী হও তৃষা, সব সময় বাবা মা যেটা বলে সেটাই ঠিক হয় না। জীবনের ডিসিশন কখনো কখনো নিজেকেও নিতে হয়। ছেড়ে দাও ওদের দুজনকে, ওদের মতো করুক সুখের সংসার, তোমারও তো কিছু কম নেই। কেন সারাটা জীবন এইভাবে নষ্ট করবে নিজের? তাছাড়া অভিজ্ঞান দাকে যদি এতই ভালোবাসো, তাহলে ছেড়ে দিচ্ছ না কেন ওকে ওর মতো ভালো থাকার সাথে? তোমাকে আমি এতগুলো কথা অভিজ্ঞান দার সাথে ডিভোর্স করে আমাকে বিয়ে করার জন্য বলছি না, আমি তোমার ভালোর জন্য বলছি। অন্তত নিজেকে ভালো রাখো। এইভাবে আগাছার মতো ওর সাথে জুড়ে থেকে তুমি কোনোদিন ভালো থাকবে না, আর না অভিজ্ঞান দাও ভালো থাকবে না তৃষা। তৃষার কপালে ভাঁজ পড়ে, আজ মনটা যেন কোথাও গিয়ে সত্যি প্রতিবাদী হয়ে ওঠে। সত্যিই তো, এইভাবে দুজনের কেউ কখনো সুখী হবার না। অভিক কোনোদিনই ওকে স্ত্রীর মর্যাদা দেবে না, তাহলে সেই ক্ষেত্রে অভিকের জীবনটা নষ্ট হচ্ছে শুধুমাত্র ওর জন্য। অভিক শ্রেয়াকে আপন করে নিতে পারছে না, এইভাবে জোর জবরদস্তি অভিককে ধরে রেখে ওর ইচ্ছের বিরুদ্ধে ওর সাথে থেকে অভিকের জীবনটাও এত দুর্বিষহ করে ফেলেছে। রুদ্রের বলা কথাগুলো মাথায় গিয়ে আঘাত করে তৃষার। এইভাবে বাবা মার কথার আমল দিয়ে বেঁচে থাকার থেকে ওরা যদি দুজন আলাদা হয়ে যায়, অন্তত কষ্ট হলেও ওরা প্রাণ খুলে অন্তত নিঃশ্বাস তো নিতে পারবে। এই রকম দম বন্ধ করা জীবন তো আর বইতে হবে না। আর অভিকের অখুশি নিরানন্দ মুখটাও তো আর দিনরাত চোখের সামনে দেখতে হবে না। আমি চলে গেলে ওরা দুজনেই নিজেদের মতন করে সংসার পাততে পারবে। অভিক ওর ভালোবাসার সঙ্গে ঘর বাঁধতে পারবে। অভিকের খুশিতেই তো আমার খুশি, ওর সুখেই তো আমি সুখী, ওর আনন্দে আমার আনন্দ। তাহলে কেন বেঁধে রেখেছি ওকে? না, এটা নিয়ে ভাবতে হবে, অভিকের সাথে কথা বলতে হবে। আমার জীবনটা তো কিছু হওয়ার নেই, অন্তত অভিকের জীবনটা পরিপাটি করে দিলে অন্তত অপরাধ বোধ কিছুটা হলেও কমবে। দূরে অভিক আর শ্রেয়াকে দেখতে দেখতে এই কথাই ভাবছিল তৃষা। অভিকের দৃষ্টি স্থির হয়ে আছে ওদের দিকে। শ্রেয়া অনেকক্ষণ ধরে অভিকের ব্যাপারটা লক্ষ্য করে ফিস ফিস করে অভিকের কানের কাছে এসে বলে, তোর বউ গাছেরটাও খাবে আবার তলারও কুড়াবে, না হলে রুদ্র তো আর আজ থেকে ওর পেছনে পড়েনি, সেই কলেজ লাইফ থেকে পড়ে আছে। শুধুমাত্র নিজের জেদ আর ইগো বজায় রাখতে বিয়েটা করে তোর জীবনটা বরবাদ করলে, সঙ্গে আমারটা। আজ যদি রুদ্রর সাথে তৃষা বিয়ে করে নিত, তাহলে আমাদের এতটা কষ্ট পেতে হতো না। অভিক বিরক্তির স্বরে বলল, উইল ইউ শাট আপ ইউর মাউথ শ্রেয়া? রাগে ফুঁসতে ফুঁসতে শ্রেয়ার দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করে অভিক আবার বলল, সবকিছু এত বেশি বুঝতে যাস কেন তুই? ভুলে যাস না তৃষা আমার বিবাহিত স্ত্রী। আমি মানি আর না মানি এখন এটাই সত্যি, এখনো ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়নি। তুই কোন সাহসে রুদ্রর সাথে ওকে জড়াচ্ছিস?
শ্রেয়া স্তব্ধ হয়ে যায় অভিকের ব্যবহার দেখে। হঠাৎ করেই ওর মাথার মধ্যে গুলিয়ে যায় সমস্ত চিন্তা ভাবনাগুলো। অভিকের এই রূপ গত 5 বছরে ওর প্রতি কখনোই দেখেনি শ্রেয়া। বরাবরই সফট আর কেয়ারিং থেকে এসেছে শ্রেয়ার সাথে অভিক। তাহলে হঠাৎ আজকে এমন কি হলো যার জন্য অভিকের ব্যবহারের এত পরিবর্তন? তাহলে কি অভিকও মনে মনে, না এটা হতে পারে না, অভিক তো আমাকে ভালোবাসে, 5 বছর ধরে আমাদের সম্পর্ক, এটা হতে পারে না, কিন্তু অভিকের এমন ব্যবহার করছে কেন? অভিকের মনে যাতে তৃষাকে নিয়ে কোনো রকম অনুভূতি জন্মাতে না পারে সেই কারণে আমি এত কিছু মেনটেন করে এসেছি। তাহলে কি সত্যি সত্যি একসাথে থাকতে থাকতে ওদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে? অভিকের মনে কি তৃষার জন্য জায়গা হতে শুরু করেছে? তাহলে আমি কি করব? আমি যে বড় ভালোবাসি অভিককে, আমি কি করে বাঁচবো ওকে ছাড়া? শ্রেয়ার চোখ জলে ভিজে আসে। চারিপাশে চোখ বুলিয়ে শ্রেয়া খেয়াল করে কিছুটা দূরে একটা ককটেল কাউন্টারের সামনে হাতের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে অভি। দুপেক খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে। ওকে এত বিমর্ষ লাগছে কেন? তাহলে কি রুদ্র আর তৃষাকে একসাথে দেখে ওর ভেতরে কোনো অন্য অনুভূতি কাজ করছে? তবে কি আমি ভুল? আমি একদিন ভুল ভেবে এসেছি, নাকি ভুল করে এসেছি, নাকি ভুল বুঝিয়ে এসেছি অভিককে আর নিজেকে? মনের ভেতরে সমস্ত চিন্তা করতে করতে শ্রেয়া ধীর পায়ে অভিকের কাছে গিয়ে দাঁড়ায়। তারপর একটা হাত অভিকের কাঁধের ওপর রেখে আস্তে করে ডাকে, অভিক, হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ? আর ইউ ওকে? প্লিজ শ্রেয়া, আমায় একটু একা থাকতে দে, আমার কিচ্ছু ভাল লাগছে না, শরীরের ভেতরে অস্বস্তি হচ্ছে। বলতে বলতে একবার তৃষার দিকে তাকিয়ে আবার একটা হুইস্কির গ্লাস হাতে তুলে নিয়ে তাতে চুমুক দেয় অভিক। এরই মধ্যে বেশ কয়েকজন পুরনো বন্ধুর তৃষা আর রুদ্রর কাছে এসে হাসি মুখে ওদের অভ্যর্থনা জানিয়ে দুজনকেই একসাথে পারফর্ম করার জন্য অনুরোধ জানায়। দুজনেই এখন মোটামুটি নাম ডাক সঙ্গীত জগতে। রুদ্র আগের থেকেই জনপ্রিয় মুখ, ইদানিং তৃষা সেনগুপ্ত নামটাও মোটামুটি জনপ্রিয় হয়েছে নেট দুনিয়ায়। তৃষা প্রথমে রাজি না হলেও পরে রুদ্রের জোড়াজুড়িতে রাজি হতে বাধ্য হয়। তাছাড়া দূরে শ্রেয়া আর অভিকের স্বাধীন্য বুকের ভেতরে কোথাও একটা অপমানের জ্বালা আগুন ধরিয়ে দেয়। কিছুটা অভিমানের বশেই রাজি হয়ে যায় রুদ্রর কথাতে। और इस दिल में क्या रखा है, और इस दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है, चीर के देखे दिल मेरा तो, चीर के देखे दिल मेरा तो, तेरा ही नाम लिखा रखा है, तेरा ही नाम लिखा रखा है। গিটারে স্ট্রোক করে ধীরে সুর টেনে ধরে লাউড স্পিকারটা ঠোঁটের কাছে নিয়ে গান শুরু করলো রুদ্র। পুরো কমিউনিটি হল হাততালিতে আর সিটির আওয়াজে ফেটে পড়ে। রুদ্র আস্তে চোখ খুলে তাকালো পাশে বসে থাকা তৃষার দিকে। গানের কথাগুলো যেন আর্তনাদ করে ওর হৃদয় নিংড়ে মেলে ধরেছে তৃষার সামনে। অপর প্রান্তে দাঁড়িয়ে এই দৃশ্য চোখে জ্বালা ধরিয়ে দিচ্ছে অভিকের। प्यार के अफसाने सुने थे लोगों से, प्यार क्या होता है ये तूने समझाया, मिला दिल तुझसे तो ख्वाब देखे ऐसे, जुनू जाने कैसा जवा दिल पे छाया। অভিক, তোর কি শরীর খারাপ করছে? তোকে এই রকম দেখাচ্ছে কেন? তুই এত ঘামছিস কেন? শ্রেয়া ব্যস্ত হয়ে অভিককে সামলানোর চেষ্টা করতে থাকে। অভিকের মুখে কোনো ভাষা নেই, শুধু নিষ্পলকে রক্তাক্ত চোখে দুটো ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে স্টেজের ওপর সঙ্গীত পরিবেশনের রত দুজনের দিকে। दीवानों ने इस दुनिया में, दीवानों
का नाम दवा रखा है, दर्द का नाम दवा रखा है। হঠাৎ করে অভিকের চোখ ঝাপসা হয়ে আসে। রুদ্র আর তৃষার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুকের ভেতর একটা অসহ্য যন্ত্রণা শুরু হয় ওর। তৃষাকে হারিয়ে ফেলার ভয় জাঁকিয়ে বসে ওর মনের ওপর। রুদ্র যে গানটা তৃষাকে উদ্দেশ্য করেই গাইছে, ওর সমস্ত অনুভূতির কেন্দ্রবিন্দু যে তৃষা, সেটা বুঝতে একটু সমস্যা হচ্ছে না অভিকের। কিছুক্ষণ আগেই তৃষার হাত চেপে ধরে কিছু একটা অনুরোধ করছিল রুদ্র। সেই দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছে না অভি। বুকের ভেতর একটা অসহ্য দাবানলের মতন জ্বলছে যেন। না, তৃষাকে আমি এইভাবে হারিয়ে যেতে দিতে পারি না। আমার এই অনুভূতি শুধু বন্ধুত্বের হতে পারে না, এই অনুভূতি ভালোবাসার। আমি ভালোবাসি তৃষাকে। ও আমার সেই ছোট্টবেলার তৃষা। আর নিজের থেকে, নিজের মনের কাছ থেকে লুকিয়ে পালিয়ে বেড়ানো সম্ভব না। আর না, অনেক হয়েছে মনের সাথে বিবেকের যুদ্ধ। এবার শুধু আমার মন যা বলবে তাই করব। আমি ভালোবাসি তোকে তৃষু, বিশ্বাস কর, ভালোবাসি। আজই বলবো তোকে, আজ রাতেই বলবো। তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না তৃষু। তোকে হারানোর ভয়ে আমার বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মনে মনে কথাগুলো জপতে থাকে অভি। শ্রেয়াও অনেক কিছুই আন্দাজ করতে পেরেছে আজকে অভিকের ব্যবহারে। এতদিন বুঝেও সত্যিটাকে উপেক্ষা করে গেছে। আজ সেটা অনেকটাই পরিষ্কার জলের মতো। আর সেটা বুঝতে পেরেই ওর মনের মধ্যে এক সর্বহারা বিধ্বংসী এক কালবৈশাখী ঝড় উঠেছে। এতদিনের অহংকার, নিজের ওপর আত্মবিশ্বাস যেন নিমেষের মধ্যেই গুড়িয়ে যায় শ্রেয়ার। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে এক গ্লাস ঠান্ডা জল অভিকের দিকে এগিয়ে দিয়ে বলে, এই জলটা খা অভিক, শরীরটা ভালো লাগবে। এক ছটকায় শ্রেয়ার হাতটা সরিয়ে দিয়ে শ্রেয়ার দিকে আগুন চোখে তাকায়। উইল ইউ প্লিজ লিভ মি অ্যালোন? শ্রেয়া আর কথা বাড়ায় না, ছলো ছলো চোখে মাথা নিচু করে সরে আসে অন্যত্র। তৃষা মাইক্রোফোন তুলে ধরে নিজের মুখের সামনে। निगाहों में मेरी सूरत है तेरी, जिंदगी ये मेरी अमानत है तेरी, धड़कते सीने में मोहब्बत है तेरी, मोहब्बत ये मेरी इबादत है तेरी। তৃষা গান গাওয়ার মাঝে মাঝে গিটার হাতে রুদ্রর দিকে তাকাচ্ছে আর দুজনের মধ্যে মৃদু হাসির বিনিময় হচ্ছে। তৃষা ছলো ছলো চোখে জল আটকানোর প্রয়াস, নজর এড়ায় না রুদ্র। দিল নে यार की पूजा की है, दिल ने यार की पूजा की है, प्यार का नाम खुदा रखा है, प्यार का नाम खुदा रखा है, और इस दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, चीर के देखे दिल मेरा तो तेरा ही नाम लिखा रखा है। রুদ্রর আর তৃষার গান শেষ হতেই অনুষ্ঠান এলাকায় হাততালিতে ফেটে পড়ে। দুজনেই হাসি মুখে নিজেদের হাতটা বাড়িয়ে দিয়ে একে অপরকে অভ্যর্থনা জানায়। রুদ্র ওর হাতটা চেপে ধরে বলে, থ্যাঙ্কস, নাও ইয়োর টার্ন। এই তো গাইলাম, আবার কেন? না, তুমি একটা সোলো গাও। সবাই মিলে একসাথে সমস্যারে চিৎকার করে রুদ্রর কথা সম্মতি জানায়। আর সহ্য করতে পারে না অভি। রাগে অভিমানে জ্বলতে জ্বলতে দ্রুত বেরিয়ে আসে অনুষ্ঠান প্রাঙ্গণ ছেড়ে। তৃষা ভিড়ের মধ্যে থেকে খোঁজার চেষ্টা করে ওর প্রিয় মুখটা, কিন্তু কোথাও দেখতে পারে না। একটা দীর্ঘশ্বাস ফেলে শুরু করে, শিকওয়া नहीं किसी से, किसी से गिला नहीं, शिकवा नहीं किसी से, किसी से गिला नहीं, नसीब
सिकवा नहीं किसी से गिला नहीं, नसीब में नहीं था जो हमको मिला नहीं, नसीब में नहीं था जो हमको मिला नहीं। গানের কথাগুলো শ্রেয়ার বুকের ভেতর তীরের মতন গিয়ে বিঁধতে থাকে। একটা অসামান্য অপরাধ বোধ ওকে গ্রাস করে। দু চোখ ফেটে নোনা জলের ধারা গড়িয়ে পড়ে অঝরে। আর দাঁড়িয়ে থাকতে পারে না। অনুষ্ঠান প্রাঙ্গণ ছেড়ে শ্রেয়াও বেরিয়ে আসে। গল্পটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে যেতে প্রেরণা জাগায়। তাই আপনার আমাকে সাহায্য করুন আমাকে এগিয়ে যেতে। ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন সবসময়।